লিটল ফরিস একাডেমির কলা বিভাগের শিক্ষক মানস কুমার সামল। আমি তোমাদের এখন প্রথম শ্রেণীর বাংলা ব্যাকরণ ক্লাস নেব। তার আগে কিছু কথা বলছি। দেখো, এখন একটা বিপর্যয়ের সময়। এই বিপর্যয়ের সময় থেকেও স্কুল থেকে তোমাদের হোয়াটসঅ্যাপে, ফোনে যে পড়া কাজ দেয়া হয়েছিল সেটা তোমরা নিশ্চয়ই করেছো, কিন্তু এখন স্কুল কর্তৃপক্ষের সহায়তায় অনলাইন ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে ক্লাস নিয়ে পৌঁছে যেতে চাই। এখন আমি ক্লাস নেব প্রথম শ্রেণীর বাংলা ব্যাকরণ। দেখো, 14 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের আমি ক্লাস করিয়ে দিয়েছিলাম। আজকে আমি 15 পৃষ্ঠা 16 পৃষ্ঠা আলোচনা করে দেওয়ার পরে তোমাদের যে 2 পৃষ্ঠা লিখিত পর্ব অনুশীলনী আছে ওইগুলো আমি আলোচনা করে দিতে চাই। আর আলোচনার পরে যে কয়েকটা প্রশ্ন আছে, বোর্ডের প্রশ্নগুলো অবশ্যই করবে, এবং যে অনুশীলনী প্রশ্নগুলো আছে অনুশীলনী প্রশ্নগুলো তোমরা খাতায় করবে যদি না তোমাদের করা হয়ে থাকে। দেখো, 16 পাতায় তোমাদের দেয়া আছে ধ্বনি কি। ধ্বনি কি না, ধ্বনি হচ্ছে মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকেই বলা হয় ধ্বনি। অর্থাৎ শব্দ উচ্চারণের ক্ষুদ্রতম অংশই হলো ধ্বনি। ধ্বনি কত প্রকার, কি কি না, ধ্বনি 2 প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কি না, যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কি না, অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত স্বাধীন ধ্বনি হলো স্বরধ্বনি। তারপরে আসছি বর্ণ। বর্ণ কাকে বলে না, ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। যেমন অ, ক, খ এগুলো এক একটা বর্ণ। শব্দ বলতে আমরা কি বুঝি, একটি বর্ণ একাধিক বর্ণ মিলে যখন একটি সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। যেমন আম, জাম, কলা এগুলো এক একটা শব্দ। তাহলে পদ কি, শব্দের সঙ্গে বিভক্তি যোগ করে লিখলে পদ হয়। তাহলে পদ কিভাবে হয় না, শব্দের সঙ্গে বিভক্তি যোগ করলে পদ হয়। তারপর শব্দকে ভাঙলে কি পাওয়া যায়, শব্দকে ভাঙলে বর্ণ বা বর্ণ সমষ্টি পাওয়া যায়। তার মধ্যে স্বরক বর্ণও থাকতে পারে, ব্যঞ্জন বর্ণও থাকতে পারে। অর্থাৎ একটি শব্দ লিখতে যতগুলি বর্ণ লাগে তাদের আলাদা আলাদা ভাবে দেখিয়ে দেওয়া যায়। বাক্য তৈরি করতে বাক্যের উপাদান হিসাবে কি দরকার, বাক্য তৈরি করতে বাক্যের উপাদান হিসাবে শব্দ দরকার হয়। বাক্য গঠন বা বাক্য রচনা কি, বাক্য গঠন কি না, শব্দ দিয়ে গুছিয়ে মনের ভাব বা কথা লেখা হলো বাক্য গঠন বা বাক্য রচনা। তাহলে তারপরে আসছি পদ বলতে আমরা কি বুঝি, বিভক্তিযুক্ত শব্দ যখন বাক্যে লেখা হয় তখন তাকে বলা হয় পদ। পদ কথাটির অর্থ হলো পা। পায়ের ওপর ভর দিয়ে যেমন আমরা দাঁড়াতে পারি, চলতে পারি, হাঁটতে পারি, ঠিক সেই রকম পদের ওপর নির্ভর করে ভাষা বা বাক্যের মানে অর্থ প্রকাশ করা যায়। তারপর হচ্ছে পদের ভাগ। পদ কত প্রকার, কি কি, পদ 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তারপর বিশেষ্য পদ কাকে বলে, যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। যেমন রাম, শ্যাম, যদু, মধু ইত্যাদি। তারপরে এই বিশেষ্য পদের দ্বারা মানুষের নামও বোঝাতে পারে, জাতির নাম, কোনো জায়গার নাম, কোনো জিনিসের নাম, কোনো বস্তুর নাম, কোনো গুণের নাম ইত্যাদি ভাবে বোঝানো হয়। বিশেষণ পদ কাকে বলে, যে পদের দ্বারা অন্য পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় বিশেষণ পদ। যেমন সাদা বাঘ, লাল ঘোড়া ইত্যাদি। সর্বনাম পদ, বিশেষ্যের পরিবর্তে যে পদ বাক্যের মধ্যে বসে তাকে বলা হয় সর্বনাম পদ। যেমন আমি, তুমি, সে, যারা, উহারা, কারা ইত্যাদি। ক্রিয়াপদ, তারপর আছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ কাকে বলে, যে পদের দ্বারা কোনো কিছু করা, হওয়া প্রভৃতি বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। যেমন বিনয় একটি আমের আঁটি ছুঁড়ল, এই যে ছোঁড়া এটা হচ্ছে একটা কাজ, ক্রিয়াপদ। তারপর আসছি অব্যয় পদ।
অব্যয় কথাটির অর্থ হলো যার কোনো পরিবর্তন নেই, অর্থাৎ বাক্যে যে পদ একই রকম থাকে, কোনো অবস্থাতেই কিন্তু পরিবর্তন হয় না, তাকে বলা হয় অব্যয় পদ। যেমন এবং, ও, অথবা, কিন্তু, যদি ইত্যাদি। তারপর দেখো তোমাদের 17 পাতায় যে মৌখিক পর্বের প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো তোমরা খাতায় করবে, আমি আলোচনা করে দিচ্ছি। ধ্বনি কি? না মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকে বলা হয় ধ্বনি। পদ বলতে আমরা কি বুঝি? না আমি আগেই বলেছি, বিভক্তিযুক্ত শব্দ যখন বাক্যে লেখা হয় তখন তাকে পদ বলে। পদ কত প্রকারের হতে পারে? না পদ 5 প্রকারের হতে পারে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বিশেষ্য পদ কি? না যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। বিশেষণ পদ কি? না যে পদের দ্বারা অন্য কোনো পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় বিশেষণ পদ। ক্রিয়াপদ কি? বাক্যে যে পদের কোনো কিছু করা, হওয়া ইত্যাদি বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। তারপর 7 দাগ দেখো, সর্বনাম পদ। অব্যয় পদ। অব্যয় কথার অর্থ হলো যার কোনো ব্যয় বা পরিবর্তন নেই, অর্থাৎ বাক্যে যে পদ একই রকম থাকে, কোনো অবস্থাতেই কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় অব্যয় পদ। তারপরে আসছি বর্ণ। 9 দাগ, ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। 10 প্রশ্ন, অক্ষর কাকে বলে? একটি শব্দের যতটুকু অংশ একসঙ্গে উচ্চারণ করা যায় তাকে বলা হয় অক্ষর। তারপর দেখো লিখিত পর্ব। লিখিত পর্বে তোমাদের প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি আলোচনা করে দিচ্ছি। প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতায় করবে। কয়েক দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আমি একবারে উত্তর বলে দিচ্ছি, অপশন দিচ্ছি না। তাহলে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন বর্ণ। 2 দাগ, মুখের ভেতরে থাকা দাঁত, কণ্ঠ, তালু, জিভ প্রভৃতিকে এক কথায় বলে বাক যন্ত্র। বিশেষণ, অব্যয়, ক্রিয়া পদের দ্বারা অন্য পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়। কিসের দ্বারা? না বিশেষণ পদের দ্বারা। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ পদ বিশেষ্য পদের পরিবর্তে, সর্বনাম পদ বিশেষ্য পদের পরিবর্তে বসে। বর্ণ হলো কতগুলো ধ্বনির সমষ্টি। 5 দাগ। 6 দাগ বলছি, অক্ষর সৃষ্টি হয় এক বা একের বেশি বর্ণ নিয়ে। 7 দাগ, শব্দ বর্ণ দিয়েই তৈরি হয়। 8 দাগ, শব্দ যখন বাক্যের মধ্যে লেখা হয় তখন তাকে পদ বলে। শব্দকে পদে পরিণত করে নিয়েই তবে তা বাক্য গঠন করতে হয়। শব্দের সঙ্গে অবিভক্তি জুড়ে দিলে তার উচ্চারণ বা আকৃতির পরিবর্তন হয় না। তারপরে 6 দাগে দেখো, শূন্যস্থানে নিচের ফাঁকা জায়গাগুলিতে উপযুক্ত কথা বসাও। কোনো কিছু কাজ করা বোঝালে হয় ড্যাশ, ক্রিয়া। 2 দাগ, যার ব্যয় বা পরিবর্তন নেই তা হলো ড্যাশ পদ, অব্যয়। 3 নম্বর, ধ্বনিকে যখন লেখা হয় তখন তা হয় ড্যাশ, বর্ণ। 4 দাগ, এক বা একের বেশি ড্যাশ নিয়ে তৈরি হয় অক্ষর। 5 দাগ, শব্দ যখন বাক্যের মধ্যে লেখা হয় তখন তাকে ড্যাশ বলে, পদ বলে। মুখের ভেতরে কথা বলার যন্ত্রসমূহ দাঁত, কণ্ঠ, তালু, জিভ প্রভৃতি নিয়েই গঠিত হয় ড্যাশ, বাক যন্ত্র। 7 দাগ দেখো, মুখের আওয়াজ বা উচ্চারণকে বলে ড্যাশ, ধ্বনি। একটি শব্দের যতটুকু অংশ একসঙ্গে বা এক দমে উচ্চারণ করা যায় তাকে বলে অক্ষর। বর্ণ ড্যাশ রকমের, বর্ণ 2 রকমের, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। মুখের কথাই হলো ভাষা। তারপরে 9 দাগের দেখো, বাম দিকের সঙ্গে ডান দিকের মিল। খণ্ডাত্ব আসলে তয়ের সংক্ষিপ্ত রূপ। আমি একবারে বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে উত্তর বলে দিচ্ছি। খণ্ডেত্ব আসলে ত বর্ণের সংক্ষিপ্ত রূপ। 2 দাগ, শব্দের সঙ্গে বিভক্তি চিহ্ন যোগ করে শব্দকে পদে পরিণত করা হয়। 3 দাগ,
শব্দ জুড়ে জুড়ে মনের ভাব প্রকাশ, তবে তা বাক্য গঠন করতে হয়। 4 দাগ, বিশেষ্যের পরিবর্তে যে পদ বসে তাকে সর্বনাম পদ বলে। 5, বাক্য গঠনের আগে প্রতিটি শব্দের মানে বা অর্থ ভালো করে বুঝে নিতে হবে। 6, শব্দকে পদে পরিণত করে নিয়ে পেলে তা বাক্য। তারপর ভয়ের দাগ আসছি, নিচের শব্দগুলি দিয়ে সর্বসার্থক বাক্য গঠন বা বাক্য রচনা করো। রাজা, রাজা তার রাজ্যে বসবাস করেন। প্রজা, প্রজারা তার রাজ্যে রাজার রাজ্যে বসবাস করেন। প্রজারা তার রাজার রাজ্যে বসবাস করেন। বাজনা, উৎসব অনুষ্ঠানে আমরা বাজনার আওয়াজ শুনি। খাজনা, প্রজারা রাজাকে খাজনা দেয়। বর্ষা, বর্ষাকালে পুকুর ডোবা সব ভরে যায়। বসন্ত, বসন্তকালে কোকিল ডাকে। শতদল, শতদল খুব সুন্দর ফুল। বর্ণ, পড়তে গেলে আগে বর্ণ শিখতে হয়। পরিণত, ফুল থেকে ফলে পরিণত হয়। প্রকাশ, কিছুদিন পরেই আমাদের স্কুলের ফলাফল প্রকাশ হবে। চিহ্ন, চিহ্ন দেখে আমরা সবসময় অঙ্ক করি। গঠন, বাক্য গঠন করতে হলে বাক্যগুলি আগে জানতে হবে। রূপ, ফুলের রূপ অপরূপ সুন্দর। ফাঁকা, ফাঁকা মাঠে দুটি গরু চড়ছে। পদ, শব্দ যোগ করে পদে পরিণত করা হয়। মুখের আওয়াজই হলো ধ্বনি। দেখো, আমি অনুশীলনীগুলো আলোচনা করে দিলাম, তোমরা খাতাতে অবশ্যই করবে। তার আগে তোমাদের পাঠের মধ্যে দেখো কিছু আমি প্রশ্ন দিয়ে দিয়েছি। এই পাঠের প্রশ্নগুলো অবশ্যই নিজের ভাষায় উত্তর লিখবে। 1 নম্বর, ধ্বনি কাকে বলে? 2 নম্বর, ধ্বনি কত প্রকারের ও কি কি? 3 নম্বর, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? 4 নম্বর, স্বরধ্বনি কাকে বলে? 5 নম্বর, বর্ণ কাকে বলে? 6 নম্বর, পদ কিভাবে হয়? 7 নম্বর, শব্দ কাকে বলে? 8 নম্বর, কোন পদের কোনো পরিবর্তন হয় না? এই প্রশ্নগুলোর উত্তর লিখবে এবং অনুশীলনীর প্রশ্নগুলি খাতায় অবশ্যই করবে। ক্লাস শেষ হয়ে গেল এখানে। ক্লাস শেষ হবার পরেও তোমাদের আমি কিছু কথা বলতে চাই। সেগুলি হলো, তোমরা এখন বাড়িতেই আছো, আমি জানি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমরা বাড়িতে থেকেই মন দিয়ে পড়াশোনা করছো এবং যেগুলো তোমাদের বিশেষ করণীয় সেগুলো হলো, তোমরা সব সময় সাবান দিয়ে হাত ধোবে, বাইরে বের হবে না, মাস্ক ব্যবহার করবে, স্যানিটাইজার ব্যবহার করবে, বড়দের কথা অবশ্যই মেনে চলবে। এখানেই আমার ক্লাস শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো।